সবাইকে এই চ্যানেলে স্বাগত। একটা তীর দিয়ে দুটো না, তিনটে না, পাঁচটা নিশানায় লক্ষ্যভেদ, এইরকমই একটা তীর হলো কর্নওয়ালিসের আনা সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। এই একটা নীতির মাধ্যমে ভারতের অলমোস্ট সমস্ত এরিয়া ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে চলে আসে। তো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। 1798 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ওয়েলেসলি এই পলিসিটাকে ইন্ট্রোডিউস করেন। তবে এর আগেও এইরকম একটা পলিসি ছিল, রিং ফেন্স পলিসি। বোঝার জন্য আমরা 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের পরবর্তী সিচুয়েশনটা একটুখানি দেখি। পলাশী যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় এবং তার ফলে বাংলাতে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া একটা ব্যবসার অধিকার হয়ে যায় এবং ধীরে ধীরে দেখা যায় যে এই বাংলার নিয়ন্ত্রণের উপরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভালোই প্রভাব পড়ছে এবং আলটিমেটলি এই বাংলার এরিয়াটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এরিয়াই হয়ে যায়, এইরকমটা ধরা যায়। এবার বাংলার এই এরিয়া এই ব্রিটিশ কোম্পানির হয়ে যাওয়ায় কোম্পানি ভাবে যে তাদের এই অবস্থাটাকে কিভাবে ধরে রাখা যায়, কেননা এই এরিয়া যখন কোম্পানির আন্ডারে হয়ে গেছে এর পরবর্তীতে এখানে মারাঠা আক্রমণ হতে পারে, ওখান থেকে আফগান আক্রমণ হতে পারে, ফলে এই এরিয়া থেকে আবার হয়তো কোম্পানি বেরিয়ে যেতে পারে। ওই জন্যই কোম্পানির এই এরিয়া যাতে সেফ থাকে তার জন্যই কোম্পানি বিভিন্ন রকম পরিকল্পনা করতে থাকে। এবার এই পরিকল্পনা করতে করতে কোম্পানি ভাবে যে আমার যতটা এরিয়া রইল তার ঠিক পাশেই যেন অন্য কোনো বড় শক্তিশালী রাজ্যের এরিয়া না থাকে। সেই সময় সব থেকে বড় শক্তিশালী রাজ্য ছিল মারাঠা। আমি যদি বর্তমান সিচুয়েশনের কথা বলি, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, ওদিকে চায়না একটা শক্তিশালী রাষ্ট্র। এবার এই ভারত ও চায়না যেখানে ডাইরেক্ট বর্ডার রয়েছে সেখানেই ভারত ও চায়নার ভেতরে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। যেমন এই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই এরিয়াতে, অরুণাচল প্রদেশের এরিয়াতে। কিন্তু এখানে ম্যাপে যদি দেখি এখানে রয়েছে নেপাল এবং এখানে রয়েছে ভুটান। এই দুটো এরিয়াতে কিন্তু ভারতের সাথে চীনের ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, ওই জন্যই এই এরিয়াতে কিন্তু চীনের সাথে ঝামেলা হয় না। এই দুটোকে ভারতের বাফার জোন হিসাবে কনসিডার করা যায়। এই রকমই একটা চিন্তা ভাবনা ব্রিটিশ কোম্পানির ছিল। কোম্পানি পরিকল্পনা করেছিল যে আমার নিজের যে এরিয়া আছে এবং আমার পাশে শক্তিশালী যে রাজ্য বা স্টেট রয়েছে, এই দুটোর মাঝখানে যদি ছোট্ট একটা রাজ্য থাকে যেটা কমজোর, সেই এরিয়াটাকে যদি আমি সেফ রাখতে পারি তাহলে আমার এরিয়াটা সেফ থাকবে। এই কথা ভেবেই কোম্পানি কি করে, কোম্পানির দখলে যে এরিয়া রয়েছে তার আশেপাশে যে সমস্ত ছোটখাটো রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যে ব্রিটিশ আর্মি দিয়ে সেফ রাখার কথা চিন্তা ভাবনা করে। কোম্পানি ভাবে যে আমার যে এরিয়া তার আশেপাশে যে সমস্ত ছোট ছোট এরিয়া রয়েছে বা স্টেট রয়েছে তাদেরকে যদি আমি মিলিটারি সাপোর্ট দিয়ে দিতে পারি তাহলে তারা আমার মিলিটারি সাপোর্টে থাকলো, আর বাইরে থেকে যদি আক্রমণ হয় তাহলে প্রথমে ওই রাজ্যের উপর আক্রমণ হবে, আমার নিজের এরিয়াটা সেফ থাকলো, আমি আমার লড়াইটা ওই স্টেটের উপর থেকে চালিয়ে দিতে পারবো। এবার ওই যে মাঝখানে একটা স্টেট এলো, এই স্টেটকে বলা হয় বাফার স্টেট। আর এইরকম বাফার স্টেট যদি আমার চারপাশে ঘিরে দিই তাহলে আমার চারপাশের যে এরিয়া সেই এরিয়াটাকে বলবো আমি বাফার জোন। আর আমার চারপাশে এই রিং এর মতন ঘেরা একটা বাফার জোন তৈরি হচ্ছে, সেই হিসেবে এই পলিসির নাম চলে আসে রিং ফেন্স পলিসি বা বেড়াজাল নীতি। এবার এই পরিকল্পনা করতে করতে কিছুদিনের মধ্যেই এই নীতিটা লাগু করার সুযোগ পেয়ে যায় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা কিভাবে, 1757 খ্রিস্টাব্দের পর 1764 খ্রিস্টাব্দে গিয়ে হয় বক্সারের যুদ্ধ। আর এই বক্সারের যুদ্ধে দিল্লিতে থাকা শাহ আলম দ্বিতীয় হেরে যায় এবং অবধের নবাব সুজাউদ্দৌলা সেও হেরে যায় এবং এই যুদ্ধের পর সুজাউদ্দৌলা আর শাহ আলম দ্বিতীয় এদের দুজনের সাথে সন্ধি হয় এলাহাবাদের সন্ধি। বক্সারের যুদ্ধের আগে ব্রিটিশ এরিয়া ছিল এতটা। এবার এই এরিয়াটাকে বলা হতো অবধ, আর এইটা হলো মেইন দিল্লির এরিয়া। বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি এই অবধ এরিয়াটাকে তার নিজের আন্ডারে নিয়ে নিতে পারতো, কিন্তু এটাকে নিজের আন্ডারে না নিয়ে এটাকেই ওই বাফার জোন হিসাবে রেখে দেয়। অবধের এরিয়াটাকে বাফার জোন হিসাবে রেখে দেয় এবং ব্রিটিশ আর্মি এইখানে সিকিউরিটি দেয়, মিলিটারি সাপোর্ট দেয়। তার ফলে ব্রিটিশদের একটা আশঙ্কা ছিল যে এই দিক থেকে আফগান আক্রমণ হতে পারে, ফলে আফগান আক্রমণ হলে প্রথমেই রয়েছে অবধ, আর আক্রমণটা প্রথম অবধের উপর হবে, আমার মেইন এরিয়া সেফ থাকবে। তো এটাই হলো কোম্পানির ওই রিং ফেন্স পলিসির ফার্স্ট ইমপ্লিমেন্টেশন। কোম্পানি অবধে এই রিং ফেন্স পলিসি লাগু করে কিছু কন্ডিশন দেয়। কি কি কন্ডিশন? কোম্পানি বলে যে অবধে তার স্টেট আর্মি থাকবে, তার সাথে সাথে এখানে ব্রিটিশ আর্মি থাকবে এবং ওই ব্রিটিশ আর্মির খরচ বহন করবে এই অবধ।
তার পরিবর্তে এই অবধকে সিকিউরিটি দেবে এই ব্রিটিশ আর্মি। আর আরেকটা পয়েন্ট বলা হয় যে এই কোম্পানি এই অবধ এরিয়া কখনো দখল করবে না। তো এই সমস্ত কন্ডিশন দিয়ে প্রথমবার এই রিং ফেন্স পলিসি এইখানে লাগু হয়। আর এই পয়েন্টগুলোই ছিল এই রিং ফেন্স পলিসির কন্ডিশন। এই যে ব্রিটিশ পজিশনস বা ব্রিটিশ এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় এর আশেপাশে এইরকম যদি আমি সেফ জোন তৈরি করে নিতে পারি সেগুলোকে বলা হয় বাফার জোন। এই বাফার জোনে কি কি কন্ডিশন দিয়ে দেবো, বাফার স্টেট তার নিজের আর্মি রাখবে, তার সাথে সাথে ব্রিটিশ আর্মিও থাকবে। এখানে এই ব্রিটিশ আর্মির খরচ বহন করবে এই বাফার স্টেট, তার পরিবর্তে এই বাফার স্টেটকে সিকিউরিটি দেবে ওই ব্রিটিশ আর্মি। মানে এই ব্রিটিশ পজিশন আর এই যে একটা মেজর স্টেট মানে শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রের মাঝখানে রয়েছে বাফার স্টেট। এই শক্তিশালী রাষ্ট্র যদি কখনো ব্রিটিশ এরিয়ার উপর আক্রমণ করতে চায় তাহলে আগে এই বাফার স্টেটের উপর আক্রমণ করতে হবে, তাহলে বাফার স্টেটকে রক্ষা করবে ওই ব্রিটিশ আর্মি। এবার ওই রিং ফেন্স পলিসিতে আরেকটা কন্ডিশন ছিল, কি বললাম, যে এই ব্রিটিশ এরিয়া কখনো এই বাফার স্টেটটাকে দখল করবে না। কেন দখল করবে না? বাফার স্টেটকে যদি এই ব্রিটিশ এরিয়া দখল করে নেয় তাহলে এই পুরোটাই হয়ে গেল ব্রিটিশ এরিয়া। এবার এইটা যখন ব্রিটিশ এরিয়া হয়ে গেল তখন এর পাশেই ঠিক রয়েছে ওই শক্তিশালী রাষ্ট্র, তখন তো এর উপর ডাইরেক্ট আক্রমণ হয়ে গেল সেই ব্রিটিশ এরিয়ার উপরে। এই জন্যই বলা হয় যে এই বাফার স্টেটকে কখনোই কোম্পানি তার দখলে নেবে না। এবার অবধে তো ফার্স্ট ইমপ্লিমেন্টেশন হলো। এরপরে 1767 খ্রিস্টাব্দে গিয়ে যখন এখানে প্রথমবার অঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হলো তখন এই কর্ণাটিক এরিয়াটাকে ইনডাইরেক্টলি কোম্পানি বাফার স্টেট হিসাবে ইউজ করেছিল। এবার তাহলে এই পলিসির মাধ্যমে কোম্পানির কি কি লাভ হলো? কোম্পানির লাভ হলো যে কোম্পানি তার যে আর্মি রাখছে সেই আর্মির খরচ এই বাফার স্টেটের উপর দিয়ে চলে যাচ্ছে। মানে এই বাফার স্টেট গুলোর খরচে কোম্পানির আর্মির মেইনটেনেন্স হয়ে গেল, ফলে আলটিমেটলি কোম্পানির ঘরে অনেক বেশি প্রফিট হবে। আর এই বাফার স্টেটে থাকতে থাকতে কোম্পানি আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, মানে কোম্পানির আর্মি আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। আর সব থেকে বড় লাভ হলো যে কোম্পানির নিজের যে এরিয়া সেই এরিয়াটা সেফ থাকছে। এবার আগের দিল্লির সুলতানি শাসনের সময়ও এই রকমের পলিসির ব্যবহার দেখা যায়। গোলাম বংশের রাজা বলবনের সময় ভারতের এরিয়া ছিল এতটা, মানে গোলাম বংশের রাজা বলবনের এরিয়া বা শাসনের এরিয়া ছিল মোটামুটি এতটা। এবার এর ভেতর বলবনের মেইন এরিয়া ছিল এইটুকু, এইটা ছিল মেইন এরিয়া শাসনের। আর বলবনের সময় আফগানিস্তান থেকে মঙ্গল আক্রমণ আর বার্মা থেকেও আক্রমণের একটা প্রভাব বা সম্ভাবনা ছিল। এই জন্যই বলবন তার দুই ছেলে মেহমুদ আর বুগরা খান এই দুজনকে দুই জায়গায় রেখেছিল। বাংলার এই এরিয়াতে রেখেছিল বুগরা খানকে, আর পাঞ্জাব মুলতান এই এরিয়াতে রেখেছিল মেহমুদকে। আর তার সাথে সাথে এই দুটো এরিয়াকে দিল্লির সুলতানি শাসনের যে মেইন এরিয়া তার বাফার জোন হিসেবে ব্যবহার করেছিল। মেহমুদকে পাঞ্জাব মুলতান এই এরিয়াতে রেখেছিল, ফলে ওই দিক থেকে যদি আফগান আক্রমণ বা মঙ্গল আক্রমণ হয় তাহলে প্রথমে যাতে এই এরিয়ার উপর আক্রমণ হয়। আর এই এরিয়াতে মেহমুদকে তার আর্মি দিয়ে রেখেছে, ফলে ক্ষতিগ্রস্ত হলে এই এরিয়াটুকু হবে, মেইন এই এরিয়াটা সেফ থাকলো। ঠিক একইভাবে বাংলার এই এরিয়াতে ছিল বুগরা খান, যদি এদিক থেকে আক্রমণ হতো তাহলে প্রথমে এই এরিয়ার উপর আক্রমণ হবে, ফলে মেইন এই এরিয়াটা সেফ থাকবে। তো এই ক্ষেত্রে এই পলিসিটা হলো রিং ফেন্স পলিসি। এই রিং ফেন্স পলিসি এর আগে দিল্লি সুলতানের সময়ও এইভাবে প্রয়োগ হয়। আর বর্তমানে ভুটানের ক্ষেত্রে খানিকটা সেই রকম দেখা যায়। ভারতের আর্মি ভুটানে থাকে, ভুটানের নিজস্ব আর্মি রয়েছে, তার সাথে সাথে ভুটানে ইন্ডিয়ান আর্মিও থাকে এবং ওই ইন্ডিয়ান আর্মির খরচ ভুটান সরকার প্রোভাইড করে। তার ফলে ইন্ডিয়ান আর্মি ভুটানে সিকিউরিটি প্রোভাইড করে। আর এই জন্যই এই এরিয়া থেকে চায়নার আক্রমণটা অনেকটা অংশে প্রতিহত করা যায়। এবার এই যে রিং ফেন্স পলিসি এরই আপডেটেড বা মডিফাইড ভার্সন হলো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। রিং ফেন্স পলিসি লাগু করার পর কোম্পানি দেখে যে এই যে বাফার স্টেট মানে এই এরিয়াটাকে যদি আলাদা রাজ্য বলে ছেড়ে দিই, এই এরিয়ার উপরে যদি নিজের নিয়ন্ত্রণ না রাখি, সেক্ষেত্রে ধীরে ধীরে অন্য যে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তার প্রভাব এই রাজ্যের ওপর পড়লেও পড়তে পারে এবং এই শক্তিশালী রাষ্ট্রটা এই বাফার স্টেটটাকে নিজের দখলেও নিয়ে নিতে পারে। এই অবস্থায় কোম্পানি চিন্তা ভাবনা করে যে কিভাবে এই বাফার স্টেটগুলোর ওপর নিজের নিয়ন্ত্রণ আরো বেশি করে আনা যায়। এবার সময়টা 1790 থেকে 92। এই সময় ভারতের এই এরিয়াতে চলছে থার্ড অঙ্গ-মহীশূর যুদ্ধ। আর
ইংল্যান্ডে তখন বোর্ড অফ কন্ট্রোলের একজন মেম্বার ছিলেন রিচার্ড ওয়েলেসলি। ওয়েলেসলি ওই বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার থাকার দরুন এই অঙ্গমহীশূর যুদ্ধের পরিস্থিতিটাকে একটু নিজে স্টাডি করে এবং ভারতের অন্যান্য বিভিন্ন জায়গায় কোম্পানির অবস্থা একটুখানি পর্যবেক্ষণ করে। ভারত সম্পর্কে ওয়েলেসলি একটা বিষয় খেয়াল করে যে ভারতে এরকম অনেক ছোটখাটো রাজ্য রয়েছে যেখানকার রাজারা নিজেদের ভেতর ঝামেলা বিবাদ সৃষ্টি করে মারামারি করে মরে, আবার বেশ কিছু এরকম জায়গা রয়েছে যেখানকার রাজাদের কাছে প্রচুর অর্থ রয়েছে কিন্তু তার সাম্রাজ্যকে গার্ড করার জন্য তেমন সৈন্যবাহিনী নেই। আর আরো একটা জিনিস খেয়াল করে যে ইউরোপীয় আর্মি দেশীয় আর্মির থেকে উন্নত হওয়ায় দেশীয় রাজারা কিছু কিছু ব্রিটিশ আর্মি বা ইউরোপিয়ান আর্মি রাখতে চাইতেন। এখন ওয়েলেসলি এই সুযোগটাকে একটু কাজে খাটাতে চান। 1798 খ্রিস্টাব্দে রিচার্ড ওয়েলেসলি বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসেন। এসেই তিনি একটা পলিসির ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন যে দেশীয় যে সমস্ত ছোট বড় রাজ্য রয়েছে তারা কোম্পানির সাথে মিত্রতা স্থাপন করে নিক, তবে এই মিত্রতা এমনি এমনি হবে না, কিছু কন্ডিশন বা এগ্রিমেন্টের মাধ্যমে দেশীয় ছোট বড় রাজ্যের সাথে কোম্পানির মিত্রতা স্থাপন হবে। তো কন্ডিশন বা এগ্রিমেন্ট গুলো কি কি সেটা প্রথমে একটু বলি। বোঝার জন্য আমরা একটা এরিয়া নিয়ে এলাম, ধরলাম এই হায়দ্রাবাদ এরিয়া। এই হায়দ্রাবাদ এরিয়ার সাথে ইংরেজ কোম্পানির মিত্রতা স্থাপন হবে। সেক্ষেত্রে এই মিত্রতা স্থাপনের জন্য যে যে কন্ডিশন গুলো রইলো সেটা হলো যে এই হায়দ্রাবাদে ব্রিটিশ আর্মি থাকবে। হায়দ্রাবাদ চাইলে নিজের আর্মি নাও রাখতে পারে বা খুব কম সংখ্যাতেই রাখতে পারে। হায়দ্রাবাদের সিকিউরিটির জন্য ব্রিটিশ আর্মি থাকবে, তারাই এই হায়দ্রাবাদ রাজ্যটাকে সিকিউরিটি দেবে। তবে তার জন্য এই ব্রিটিশ আর্মির হায়দ্রাবাদে যা খরচ হবে সেই খরচটা হায়দ্রাবাদের যে নিজাম বা রাজা রয়েছে সেই বহন করবে। কি বললাম? ব্রিটিশ আর্মি এখানে হায়দ্রাবাদের আর্মির থেকে অনেক উন্নত হওয়ায় কোম্পানি বলে যে হায়দ্রাবাদের এই এরিয়াতে এরপর থেকে ব্রিটিশ আর্মি থাকবে, হায়দ্রাবাদের আর্মি বা স্টেট আর্মি থাকার প্রয়োজন নেই, থাকলেও কম পরিমাণে রাখলেই হবে। আর এখানে যে ব্রিটিশ আর্মি থাকবে সেই আর্মির ভরণ পোষণের দায়িত্ব থাকবে এই হায়দ্রাবাদের মানে এই স্টেটের। আর এই স্টেট যদি ব্রিটিশ আর্মির ওই খরচ বহন করতে না পারে তাহলে এই হায়দ্রাবাদের একটা অংশ বা কিছুটা জায়গা ব্রিটিশ আর্মি বা কোম্পানির আন্ডারে দিয়ে দেবে, মানে কোম্পানির দখলে দিয়ে দেবে। কি বললাম? স্টেটের যে রাজা তিনি এখানে ব্রিটিশ আর্মির ভরণ পোষণ করবেন। যদি স্টেটের রাজা বা স্টেট ব্রিটিশ আর্মির ভরণ পোষণ করতে না পারে সেক্ষেত্রে এই স্টেটের কিছুটা অংশ কোম্পানিকে ছেড়ে দেবে। এবার আরো একটা কন্ডিশন ছিল যে এই এরিয়াতে ব্রিটিশ ছাড়া অন্য কোনো দেশের কর্মচারী রাখা যাবে না। মানে কি? ব্রিটিশ কোম্পানির কর্মচারী ছাড়া যদি এই এরিয়াতে অন্য কোনো দেশের কোনো কর্মচারী থাকে বা এই এরিয়ার রাজদরবারে যদি কোনো কর্মচারী থাকে অন্য কোনো দেশের, তাহলে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে দিতে হবে। এই এরিয়াতে যত বিদেশি কর্মচারী থাকবে, রাজদরবার হোক বা পুরো রাজ্যের কোনো জায়গায় হোক, যত বিদেশি কর্মচারী থাকবে তারা শুধুমাত্র ব্রিটিশ কর্মচারীই হবে, অন্য কোনো দেশের কর্মচারী থাকলে হবে না। যেমন পর্তুগালের কোনো কর্মচারী থাকলে হবে না বা ফ্রান্সের কোনো কর্মচারী থাকলে হবে না, এই রকম আরো কিছু কন্ডিশন ছিল। কন্ডিশন ছিল যে এই এরিয়ার যে রাজদরবার সেই রাজদরবারে একজন করে ব্রিটিশ প্রতিনিধি থাকবে বা ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। কি বললাম? এই হায়দ্রাবাদের যে রাজদরবার সেই রাজদরবারে একজন করে ব্রিটিশ ব্যক্তি থাকবে যিনি ওই রাজকার্য চলাকালীন সব সময় উপস্থিত থাকবেন। তবে ওই কন্ডিশনে বলা হয় যে ওই যে ব্রিটিশ প্রতিনিধি থাকবেন তিনি রাজকার্যের কোনো ব্যাপারে নিজের মতামত দেবেন না বা নিজে ইন্টারফেয়ার করবেন না। আর আরো একটা কন্ডিশন এই পলিসিতে ছিল যে এই রাজ্য যদি অন্য কোনো জায়গার সাথে যুদ্ধ শান্তি বা সন্ধি করতে চায় তার আগে ব্রিটিশ কোম্পানির সাথে আলোচনা করতে হবে। মানে কোম্পানির সাথে আলোচনা না করে বৈদেশিক কোনো বিষয়ে মানে ফরেন ম্যাটারে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমনকি এই এরিয়া যদি অন্য কোনো এরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতে হয় সেক্ষেত্রেও আগে কোম্পানির সাথে কথাবার্তা বলে নিতে হবে। এখন এই সমস্ত কন্ডিশন দিয়ে ওয়েলেসলি এই পলিসিটাকে পাবলিশ করে। ওয়েলেসলি বলে যে এই সমস্ত কন্ডিশন ফিল আপ করে যদি কোনো রাজ্য কোম্পানির সাথে মিত্রতা স্থাপন করে তাহলে সেই সমস্ত রাজ্যের দায়িত্ব ওই কোম্পানির হয়ে গেল। আর কোন রাজ্য যদি কোম্পানির সাথে মিত্রতা স্থাপন না করে তাহলে কোম্পানির সেনাবাহিনীর সাথে ওই রাজ্যের সেনাবাহিনীর মাঝে মধ্যে ঝামেলা ঝুট ঝামেলা লেগেই থাকবে।
এবং ঝামেলা হতে হতে আলটিমেটলি কোম্পানি ওই জায়গাটাকে দখলও করে নিতে পারে। কিন্তু যদি ওই মিত্রতা স্থাপন করে নেয় সেক্ষেত্রে কোম্পানি ওই জায়গা দখল করবে না, ওই জায়গা বা ওই রাজ্য তার নিজের মতন করে চালাবে, শুধুমাত্র ওই রাজ্যগুলোর ওপর ওই কন্ডিশনগুলো প্রয়োগ হবে। এখন এই অবস্থায় দেশের বিভিন্ন ছোট বড় রাজ্যের রাজারা একটুখানি বিচার বিবেচনা করে দেখে, আমরা যদি ওই মিত্রতার পলিসিটাকে অ্যাকসেপ্ট করে নিই সেক্ষেত্রে আমার রাজ্যটা মোটামুটি আমারই থাকবে। কোম্পানি হয়তো আমার রাজ্যে ইন্টারফেয়ার করবে কিন্তু আমার রাজ্যটা আমারই থাকবে। কিন্তু আমি যদি ওই পলিসিটা অ্যাকসেপ্ট না করি সেক্ষেত্রে আজকে না হোক 5 বছর 10 বছর পরে গিয়ে কোম্পানি আমার এরিয়ার উপর আক্রমণ করবে এবং আমার এই পুরো এরিয়ার দখল নিয়ে নেবে। আর এই কথা ভেবে ভারতের বিভিন্ন এরিয়া এই পলিসিটাকে অ্যাকসেপ্ট করে নেয়। কারা অ্যাকসেপ্ট করে? প্রথম এই পলিসিটা অ্যাকসেপ্ট করে 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ। এইটা হলো হায়দ্রাবাদ এরিয়া। হায়দ্রাবাদ এরিয়া 1798 খ্রিস্টাব্দে এই পলিসিটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর 1799 মানে পরের বছর এইখানে চতুর্থ অঙ্গ-মহীশূর যুদ্ধ হয়। অঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায়। আর টিপু সুলতান মারা যাওয়ার পর ওডিয়ার বংশের একজন ব্যক্তিকে এই সাম্রাজ্যের সিংহাসনে বসানো হয় এবং ওই ওডিয়ার বংশের রাজা কোম্পানির সাথে ওই পলিসিটা অ্যাকসেপ্ট করে নেয়। ফলে মহীশূর এই পলিসিটা অ্যাকসেপ্ট করে 1799 খ্রিস্টাব্দে। 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ আর 1799 খ্রিস্টাব্দে মহীশূর। এর নিচে এই এরিয়াটাকে বলা হতো তাঞ্জোর। এই এরিয়াটা 1799 খ্রিস্টাব্দে অ্যাকসেপ্ট করে নেয়। 1799 খ্রিস্টাব্দে মহীশূর আর তাঞ্জোর। 1801 খ্রিস্টাব্দে গিয়ে অবধ, এই এরিয়াটা হচ্ছে অবধ। 1801 খ্রিস্টাব্দে গিয়ে অবধ এই পলিসিটা অ্যাকসেপ্ট করে নেয়। এই যে পলিসি বা এই যে নীতি এটাকেই বলা হয় সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি বা অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক কেন বলে? আমরা যদি ওই পলিসির কন্ডিশন গুলো দেখি, ওই কন্ডিশন অনুযায়ী কোনো একটা রাজ্য যখন কোম্পানির সাথে মিত্রতা স্থাপন করে নিচ্ছে তখন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওই রাজ্যটা কোম্পানির অধীনে চলে আসছে। ওই জন্যই ওই পলিসিটাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি। তো এই পলিসি অ্যাকসেপ্ট করে কি বললাম 1798 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ, 1799 তে মহীশূর আর তাঞ্জোর, 1801 খ্রিস্টাব্দে অবধ। আর এর আগে অঙ্গ মারাঠা যুদ্ধের সময় আমরা দেখেছি যে 1802 খ্রিস্টাব্দে এই এরিয়াতে পেশোয়া ছিল বাজিরাও দ্বিতীয়। বাজিরাও দ্বিতীয়র সাথে কোম্পানির একটা চুক্তি হয়েছিল, বেসিনের চুক্তি। ওই বেসিনের চুক্তির মাধ্যমে এই পেশোয়া ওই অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করে নেয়। তো 1802 খ্রিস্টাব্দে এই পেশোয়া এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করে নেয়। আর এর ঠিক আগে 1802 খ্রিস্টাব্দে এর ঠিক আগে এই গুজরাট এরিয়াতে ছিল গায়কোয়াড়। এই গায়কোয়াড়ও ওই সাবসিডিয়ারি অ্যালায়েন্স অ্যাকসেপ্ট করে নেয়। 1803 খ্রিস্টাব্দে এইখানে দুটো এরিয়া ছিল, সিন্ধিয়া আর ভোসলে। মারাঠা সাম্রাজ্যের টোটাল 5টা কনফেডারেসি ছিল। এটা গায়কোয়াড়, এটা পেশোয়া, এটা ছিল হোলকার, এটা ছিল সিন্ধিয়া আর এইখানে ছিল ভোসলে। 1802 খ্রিস্টাব্দে পেশোয়া আর গায়কোয়াড় এই পলিসি সাইন করে নেয়। 1803 খ্রিস্টাব্দে ভোসলে আর সিন্ধিয়া এই পলিসি অ্যাকসেপ্ট করে নেয়। 1804 খ্রিস্টাব্দে হোলকার এই পলিসি অ্যাকসেপ্ট করে নেয় এবং তারপর ছোটখাটো বিভিন্ন রাজ্য এই পলিসি অ্যাকসেপ্ট করতে দেয়। করতে করতে 1816 খ্রিস্টাব্দে গিয়ে এইখানে বুন্দেলখন্ড, যোধপুর, উদয়পুর, বুন্দেলখন্ড, যোধপুর, উদয়পুর এরা 1816 খ্রিস্টাব্দে এই পলিসি অ্যাকসেপ্ট করে নেয়। তারপর 1818 খ্রিস্টাব্দে গিয়ে জয়পুর এই পলিসি অ্যাকসেপ্ট করে নেয় এবং এরপর 1823 খ্রিস্টাব্দ আসতে আসতে এইখানে আরো যে সমস্ত রাজপুত রাজারা ছিল ছোটখাটো তারা সবাই এই পলিসির আন্ডারে চলে আসে। অলমোস্ট সমস্ত রাজাই 1823 খ্রিস্টাব্দ আসতে আসতে ওই পলিসির আন্ডারে চলে আসে। ফলে এই যে মার্ক করা এরিয়া, এই পুরো মার্ক করা এরিয়ায় চলে আসে ইনডাইরেক্টলি কোম্পানির আন্ডারে বা কোম্পানির নিয়ন্ত্রণে। আর এইভাবেই ওই যে প্রথমে বললাম যে একটা তীর দিয়ে 5টা নিশানায় লক্ষ্যভেদ, সেটা পূরণ হয়ে যায়। তো কি কি সেই 5টা লক্ষ্য? এই সমস্ত এরিয়া যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে চলে এলো, তার মানে এই সমস্ত এরিয়াতে ব্রিটিশ আর্মি রইল। ফলে এই ব্রিটিশ আর্মি বা কোম্পানির আর্মি পুরো ভারত জুড়ে ছড়িয়ে গেল। মানে এই কোম্পানির আর্মি পুরো ভারত জুড়ে একটা সার্বভৌম শক্তিতে পরিণত হয়ে গেল। এর মাধ্যমে কোম্পানি চাইলেই যে কোনো জায়গার উপর, ভারতের ভেতরে যে কোনো জায়গার উপর আক্রমণ করতে পারে। এটা একটা লক্ষ্য পূরণ। আর একটা লক্ষ্য পূরণ কি? এই যে পুরো ভারত জুড়ে এত ব্রিটিশ আর্মির পোষণ হচ্ছে, এই পোষণের জন্য কোম্পানিকে 1 পয়সাও খরচা করতে হচ্ছে না। এই সমস্ত এরিয়ার যে রাজারা রয়েছে তাদের খরচে ওই ব্রিটিশ আর্মির ভরণ পোষণ বা মেইনটেনেন্স হয়ে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় লক্ষ্য। আর একটা লক্ষ্য কি?
কোম্পানির মেইন যে সমস্ত এরিয়া রয়েছে, যেমন এই বেঙ্গল প্রেসিডেন্সি বা বেঙ্গল প্রভিশন, মাদ্রাস প্রভিশন, বোম্বে প্রভিশন, এই সমস্ত মেইন কোম্পানির যে সমস্ত এরিয়া রয়েছে সেইটা সেফ থাকলো। বাইরে থেকে যদি কখনো আক্রমণ হয়, ডাইরেক্ট এই এরিয়াতে আক্রমণ হবে না, এই এরিয়াতে আক্রমণ হবে না। এই যে এখানে প্রচুর পরিমাণে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের থ্রু রাজ্য রয়েছে, এইখানেও রাজ্য রয়েছে, এখানেও রাজ্য রয়েছে, এখানেও রাজ্য রয়েছে, আশেপাশের সমস্ত জায়গায় সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি অ্যাকসেপ্ট করানো রাজ্য রয়েছে। ফলে বাইরের থেকে আক্রমণ হলে এই সমস্ত এরিয়ার উপর আক্রমণ হবে, মেইন এরিয়া সেফ থাকলো। এইটা আর একটা লক্ষ্য। এরপর ওই কন্ডিশনে একটা পয়েন্ট বলা ছিল যে কোন একটা রাজ্য যদি বৈদেশিক কোনো ব্যাপারে অ্যাকশন নিতে চায়, মানে ওই রাজ্য তার বাইরের কারোর সাথে যদি যোগাযোগ, যুদ্ধ, সন্ধি বা ব্যবসা করতে যায়, তাহলে আগে কোম্পানিকে খবর দিতে হবে। তার মানে কি, ওই রাজ্যের ফরেন পলিসির উপর ব্রিটিশ কন্ট্রোল পড়ে গেল বা কোম্পানির কন্ট্রোল পড়ে গেল। ওই জন্যই ওই রাজ্যের ফরেন পলিসির কন্ট্রোল কোম্পানির হাতে থাকায় অন্যান্য ইউরোপীয় শক্তির যে অনুপ্রবেশ তার সম্ভাবনা কেটে গেল। মানে কোন একটা রাজ্য চাইলেও অন্য কোনো ইউরোপীয় শক্তির সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে না। হায়দ্রাবাদ যদি মনে করে যে আমি ফ্রান্সের আর্মির সাথে যোগাযোগ করব, সেক্ষেত্রে তা করতে পারবে না। কারণ কি, উপরে রয়েছে ব্রিটিশ কোম্পানি, তারা হায়দ্রাবাদকে ওই কন্ট্যাক্ট করতে বাধা দেবে। এর ফলে কোম্পানির অন্য শক্তির সাথে লড়াইয়ের সম্ভাবনা কেটে গেল। এটা আর একটা লক্ষ্য। আর অন্তিম লক্ষ্য কি? অন্তিম লক্ষ্য হলো যে কোনো একটা রাজ্য যেমন বৈদেশিক কোনো কোম্পানি বা বৈদেশিক শক্তির সাথে যোগাযোগ করবে না, তার সাথে সাথে এই স্টেট অন্য কোনো স্টেটের সাথে একজোট হতে পারবে না। দুটো স্টেট একজোট হতে গেলে সেক্ষেত্রেও কোম্পানির কাছ থেকে পারমিশন নিতে হবে। ফলে কোম্পানি এই বিভিন্ন স্টেট জোট হওয়ার দিক থেকেও সেফ থাকলো। আর এই পলিসির মাধ্যমে কোম্পানির একটা উপরি পাওনাও হয়ে গেল। সেটা কি? সেটা হলো এই সমস্ত এরিয়া যখন এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করলো, তারপর থেকে দেশীয় আর্মি এই সমস্ত এরিয়াতে নেই বললেই চলে। এই সমস্ত এরিয়াতে রয়েছে শুধুমাত্র ব্রিটিশ আর্মি। এই জন্য কোম্পানি যখনই চাইবে তখনই এই রাজ্য বা এই রাজ্যকে ওই ব্রিটিশ আর্মি দ্বারা অ্যাটাক করিয়ে ওই রাজ্যটাকে নিজের দখলে নিয়ে নিতে পারবে। তো এই হলো ওভারঅল সাবসিডিয়ারি অ্যালায়েন্স আর রিং ফেন্স পলিসি। এখানে আরো দুটো পয়েন্ট আছে। কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে যে রিং ফেন্স পলিসি কে লাগু করেন, কবে লাগু করেন। আর সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ক্ষেত্রেও তাই, কে লাগু করেন এবং কবে লাগু হয়। তো রিং ফেন্স পলিসি লাগু হয় 1773 খ্রিস্টাব্দে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধির মাধ্যমে এই রিং ফেন্স পলিসির অ্যাপ্লিকেশন হয়েছিল। কিন্তু বলা হয় যে 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই রিং ফেন্স পলিসি লাগু করেন বা ইন্ট্রোডিউস করেন। যদিও তার পেছনে ছোট্ট একটু লজিক রয়েছে। 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ দিল্লির শাসক আর অবধের শাসকের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন এবং সেই সন্ধি অনুযায়ী অবধের সুরক্ষার দায়িত্ব ছিল ব্রিটিশ কোম্পানির, এবং তখন থেকেই ওই রিং ফেন্স পলিসি ধরা যায়। কিন্তু তারপর যেহেতু অবধের উপর আর কোনো আক্রমণ হয়নি বা অবধ কারোর উপর আক্রমণ করেনি, ওই জন্য ওই পলিসির আর প্রয়োগও হয়নি। কিন্তু 1773 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে অবধের সাথে এই রোহিল খণ্ডের রোহিলা ওয়ার বা রোহিলা যুদ্ধ সম্পন্ন হয়। আর সেই যুদ্ধের সময় ব্রিটিশ কোম্পানির আর্মি এই রোহিলা যুদ্ধে যায়। এই জন্যই বলা হয় যে 1773 খ্রিস্টাব্দেই এই রিং ফেন্স পলিসিটা ইন্ট্রোডিউস করা হয়। এবার 1773 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, ওই জন্য বলা হয় যে ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে ওই রিং ফেন্স পলিসিটা ইন্ট্রোডিউস করেন। আর সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ব্যাপারটা তো বললাম। 1798 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হিসাবে আসেন রিচার্ড ওয়েলেসলি এবং তিনি এসে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা ইন্ট্রোডিউস করেন। তো এই হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স আর রিং ফেন্স পলিসি নিয়ে ওভারঅল সমস্ত বিষয়। আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ভিডিওতে যদি কোনো সমস্যা, কোনো কনফিউশন, ডাউট থাকে, সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো প্রতিবেদনটা এখানেই শেষ করছি। এর পরের প্রতিবেদনে আমরা ওয়েলেসলি সম্পর্কে আলোচনা করব। আর নোট তৈরির জন্য এইখানে খুব কম্প্যাক্ট করে লেখা রয়েছে, এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো।